সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির চক্কর নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি থাকার কথা। একজন আছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তার সঙ্গে শুরুতে একটু পরিচয় করে দিই। আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। ভাই, স্বাগত। অনেকদিন পর আপনাকে আমার শোতে আসলে পাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় দেওয়ার জন্য। এছাড়া আমাদের সঙ্গে থাকবেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। যেতে চাই মূল আলোচনায় রাজনীতির চক্কর নিয়ে আলোচনা করার জন্য। একেবারে লেটেস্ট খবর যেটা, সেটা নিয়ে একটু শুরু করতে চাই। নির্বাচন কমিশন ইসির যে প্রজ্ঞাপন জারি হয়েছে 115টি প্রতীক সহ, যেখানে নৌকা নেই, যেখানে প্রায় 9 বছর পর জামাত তাদের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে, এবং সেই সাথে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের শাপলা প্রতীক নিয়ে আমরা শেষ পর্যন্ত যতটুকু জানি তারা ইসি বরাবর ইমেইলও করেছে যে করেই হোক তাদের শাপলা লাগবে, কিন্তু সেই শাপলাও এই যে 115টি শিডিউল দেওয়া হয়েছে তার মধ্যে নেই। সেটা নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। মোস্তফা ফিরোজ দীপু ভাই, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু শুনি। এই 9 বছর পর দাঁড়িপাল্লা ফিরে পেল জামায়াতে ইসলামী, নৌকাকে স্থগিত রাখা হয়েছে মানে সেখানে তো আর নির্বাচনের কোনো সুযোগ থাকছে না আওয়ামী লীগের। আপনি আর একটু পরিষ্কার করবেন। এবং 115টি প্রতীকের মধ্যে আলাদা করে শাপলা নেই। তারা বলেছিল লাল হোক সাদা হোক যে কোনো শাপলা হোক, তাদের শাপলা থাকতে হবে, সেটিও নেই। পুরো বিষয়টি নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন। শাপলা নেই তো নেই, এটা কিন্তু এটা স্থগিত মানে বাতিল না। স্থগিতের হলে এটার আবার রিভাইভ করার একটা সম্ভাবনা থাকে। ফলে সামনে আমার ধারণা যে আগামী এখনও তো 5 মাস আছে, অনেক রাজনৈতিক নেগোসিয়েশন হবে। প্রধান রাজনৈতিক দলগুলো যদি মানে রাজি হয় যে না, যদি নির্বাচনটা বিতর্ক মুক্ত রাখার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি মানে আসতে পারে, সেরকম যদি একটা সম্ভাবনা তৈরি হয়, তাহলে হয়তো স্থগিতটা সেটা আবার প্রত্যাহার হবে। এটা একেবারে বাতিল হয়নি, কিন্তু শাপলাটা একেবারেই বাতিল হয়েছে। এটা আমাদের জাতীয় প্রতীক, সেই হিসেবে হয়তো নির্বাচন কমিশন বিবেচনা করছে। এবং নির্বাচন কমিশন দেখলাম বলছে যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসছে যে 125টা না 15টা হ্যাঁ, তো সেইটার মধ্যে শাপলা রাখেনি, ফলে নির্বাচন কমিশনও রাখেনি। নৌকার ব্যাপারটা এখনও রাজনৈতিক স্পর্শকাতর। এটার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, যেমন দলের কার্যক্রম নিষিদ্ধ, বিচার না হওয়া পর্যন্ত, কিন্তু দল কিন্তু নিষিদ্ধ না। দল কিন্তু মানে তার বৈধতা আছে, কিন্তু এটা হলো ওই প্রতীক স্থগিতের মতন হয়ে আছে। তো যখনই কি রাজনৈতিক সমঝোতা হয়, তখন আবার এগুলি সব কিছু এবার রাতারাতি উইথড্র হয়ে যায়। তো এটা একেবারে যে সম্ভাবনা শেষ হয়ে গেছে একেবারেই আর নেই তা না, তবে দুটা জিনিসই থাকলো। মানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না। তবে আওয়ামী লীগের ওই যে এটা পিটিআইয়ের মতন মনে হচ্ছে, যে পিটিআইয়ের পাকিস্তানের আপনার মনে আছে যে তেহরিক ইসলাম ইমরান খানের দল, তারা কিন্তু প্রতীক না পেয়ে সবাই স্বতন্ত্র হিসেবে ইলেকশন করছে। তো এবং তারা তো মানে প্রায় জয়যুক্তই হয়েছে, কিন্তু ওইটা মেকানিজম করে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসন শেষ পর্যন্ত পায়নি বলে তারা সরকার গঠন করতে পারেনি। তো এখানে আওয়ামী লীগের যদি নৌকা প্রতীক নাও থাকে, স্বতন্ত্র হিসেবে কিন্তু ইলেকশন করার একটা সুযোগটা থাকছে কি? তা তো থাকছে স্বতন্ত্র হিসেবে। তো আমি কেন গত আমিডামি যে নির্বাচনটা হলো, সেখানে তো তারা ইগল আর ট্রাক মার্কা মানেই হচ্ছে এটা আওয়ামী লীগের প্রতীক হিসাবে, মানে নৌকার সাথে আরও 3টা যুক্ত হয়েছে। তো তারা ট্রাক বা ইগল প্রতীক নিয়ে ইলেকশন করবে, এবং এই দুইটা প্রতীকও মোটামুটি পরিচিত। স্কোপটা আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন রাজনৈতিক পর্যায়ে রাজনীতিটা আমরা সামনে কি করব, সেটা হলো বড় কথা। এটা কি আমরা কি আরেকটা আমিরামি নির্বাচন করব, মানে নিজেরা, নাকি এটা সত্যিকার অর্থে একটা মানে অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শুধু অংশগ্রহণমূলক না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে গেলে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এটা ওপেন করে দিতে হবে। কিন্তু ওপেন যদি না করি, কোন কারণে দিলাম না, কি কারণে দিলাম না, জাতিসংঘের একটা তদন্ত প্রতিবেদনে কিন্তু নিশ্চয়ই দেখছেন, তারা কিন্তু বলছে দল নিষিদ্ধ করা যাবে না। দলের এটা হলো সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, বিশ্বব্যাপী এটা স্বীকৃত। কিন্তু যারা অপরাধ করছে, অপরাধীদের বিচার করো, কিন্তু দল বিচার করে, দল নিষিদ্ধ করে নাগরিকদের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ করে না। যেমন আমি যদি অপরাধী না হই, আমি যদি আওয়ামী লীগের সমর্থক হই, তাহলে আমি আওয়ামী লীগ কেন করতে পারবো না, কি কারণে করতে পারবো না? মানে এই প্রশ্নগুলি কিন্তু শুধু জাতীয় পর্যায়ে, বাংলাদেশের নির্বাচনটা শুধু বাংলাদেশের না,
এটা কিন্তু আন্তর্জাতিক নির্বাচন। কারণ বিদেশিরা ওই যে বলছে না, বিদেশি বিনিয়োগকারীরা চেয়ে আছেন নির্বাচিত সরকারের জন্য। কেন তাহলে এই সরকারের সাথে করে না কেন? ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ করে না, চুক্তি করে না। তারা নির্বাচিত সরকার, যে সরকার 5 বছর থাকবে ওটাকে পার্মানেন্ট মনে করে। তাহলে এই নির্বাচনটা শুধু জাতীয় নির্বাচন না, আন্তর্জাতিক নির্বাচন। এই নির্বাচন নিয়ে বারবার দেখেন দফায় দফায় ইতিমধ্যে 2 বা 3 বার ইউরোপীয় ইউনিয়ন গেছে, তারা সাপোর্ট কি করতে পারে এটা নিয়ে কথা বলছে মার্কিন দূতাবাস, অস্ট্রেলিয়া, কানাডা, সবার কিন্তু নির্বাচন নিয়ে। তাহলে তাদের এত আগ্রহ কেন? তার মানে এটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তারা দেখতে চায় যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে কিভাবে হচ্ছে, এটার গ্রহণযোগ্যতাটা কতটুকু, এটা বোঝার চেষ্টা করতেছে। আগে যেমন বোঝার চেষ্টা করে তারা দেখছে না এটা একতরফা হবে, তারা মানে কোনো প্রতিনিধি পাঠায়নি, অবজারভার পাঠায়নি, তাদের আগ্রহ সেজন্য এটার উপরে এবারে বিশেষ করে বিশেষ নজর তারা রাখছে। এটাকে আমি রাজনৈতিক বিরোধিতার কারণে আমি একে নিষিদ্ধ করব, ওকে বাদ দেবো, তাহলে তো এটা চলতেই থাকবে। ভবিষ্যতে আমরা যদি আজকে 30, 40, 50 বছর পরে যদি চিন্তা করি, তাহলে তো ওই জিনিসটাই প্রতিষ্ঠিত হবে। সেটা প্রতিষ্ঠিত মানে করা যাবে কিনা, করলে এটার ইম্প্যাক্ট কী হবে, ভবিষ্যৎটা তো একটা আমাদেরকে স্মুথ রাখতে হবে। আমাদের এই আওয়ামী লীগ রিজম মানে আওয়ামী লীগটা ধরে বা এই বর্তমানটা ধরেই তো শেষ না। আমরা যদি 50-100 বছর পরে আমরা দেখি, তখন কি দেখব? তখনও কি আওয়ামী লীগ থাকবে না? তখনও কি বিএনপির স্কোপ থাকবে না? তো তখন যদি পট পরিবর্তন হওয়ার পরে তারাও যদি ফ্যাসিস্ট তকমা দিয়ে যদি বিএনপিকে নিষিদ্ধ করে, তারপরে জামাতকে আবারও নিষিদ্ধ করে, তখন কি হবে? তখন তো সেই আমরা বারবার একই চক্রের মধ্যেই ঘুরতে থাকবো। অর্থাৎ আমাদের যে পরিবর্তনের জন্য এত কিছু, যে পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান, যে প্রত্যাশা সকলের মধ্যে, সেই প্রত্যাশাটা আসলে তো পূরণ হচ্ছে না, সেটাই থাকছে। এই যে প্রতীক নিয়ে এর আগে ইসি সচিব বলেছেন যে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের যে 115টা শিডিউল করা আছে সেখানে শাপলা নেই, সেজন্যই আমরা শাপলাটা দিতে পারছি না। নিয়মটা হচ্ছে প্রতীক যেটা আছে প্রতীকের ভেতর থেকেই একটা নিতে হবে, সেই প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে সেটা দেওয়ার সুযোগ থাকছে না, এমনটা বলেছে ইসি সচিব। সেখান থেকে দলের অনড় অবস্থান থেকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি, কেন শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলার বিষয়ে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনো আছি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি, তারা ষড়যন্ত্রও দেখছে শাপলা প্রতীক না দেওয়ার জন্য। আমি এটা একটা বিশেষভাবে একটু জানতে চাবো, যেহেতু আমি দর্শক কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে সারোয়ার তুষার কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনি এসেছেন আমাদের মাঝে, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। সারোয়ার তুষার, আপনাকে স্বাগত জানাই। প্রতীক নিয়েই কথা শুরু করলাম, কেননা কিছুক্ষণ আগের খবর হলো যে 115টা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আসলে প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে নৌকা স্থগিত করা হয়েছে, 9 বছর পর দাঁড়িপাল্লা ফেরত এসেছে এবং শাপলা সেখানে নেই, শাপলা সেখানে নেই। তো আপনাদের অনড় অবস্থান থেকে আপনারা জানিয়েছিলেন যে শাপলা, লাল শাপলা, সাদা শাপলা যেটাই হোক সেটা থাকবে, এবং সেটা থেকে আপনারা সরছেন না, আপনারা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। সেই ষড়যন্ত্র কি ফলপ্রসূ হলো? বিষয়টা কি আসলে তাই? কিন্তু ইসি তো বলছে যে 115টার বাইরে আমাদের দেবার সুযোগ নেই, যেটা শিডিউল করা আছে সেটাই দিতে হবে। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক আমার বড় ভাই শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এটা কতগুলো ডেভেলপমেন্ট আছে, যেমন আমরা তো ধারাবাহিকভাবে ইসির সাথে বসেছি, এর মধ্যে তাদের সাথে আমাদের যেটা কথাবার্তা ছিল, তখন এক পর্যায়ে আমরা বলেছি যে আমরা মানে যখন তাদের বৈঠকে তারা বলেছে যে এই যে 2008 সালের যে নির্বাচন পরিচালনা বিধি, এটা তারা সংশোধন করবে এবং তখন তারা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করবে। তখন কিন্তু নতুন প্রতীক যখন অন্তর্ভুক্ত বলেছেন, তখন আমরা আমাদের দিক থেকে শাপলার কথা বলেছি। তারা বলেছে হ্যাঁ, ইসির এটা মানে আমাদের সাথে বৈঠকে তাদের বক্তব্য ছিল যে হ্যাঁ আমরা এটা অন্তর্ভুক্ত করার কথা ভাববো বা আমরা এটা অন্তর্ভুক্ত করব। তো সেটা যখন আমরা পরবর্তীতে যখন আপনার আমাদের নিবন্ধনের জন্য আবেদন করলাম, নিবন্ধনে আবেদন করার সময় আমরা কিন্তু এই প্রতীকটা চেয়েছি, এবং এই প্রতীক চাওয়ার ফলে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ায় এটা নিয়ে ওই কেন্দ্রিক নিউজ হয়েছে, এবং আমাদের পার্টির সাথে এই মার্কাটাকে মানুষ অ্যাটাচ করেছে। এবং আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম সব জায়গায়, মানুষ কিন্তু এই শাপলা, ফুল এগুলো নিয়ে এসেছে। এবং যে সকল কারণ তারা পরবর্তীতে যখন তারা প্রজ্ঞাপনটা জারি করলো এবং নতুন মার্কা কতগুলো তালিকা দিল, সেখানে কিন্তু তারা এই মার্কাটাকে যুক্ত করেন নাই কোনো একটা অদ্ভুত কারণে। কিন্তু যে সকল গ্রাউন্ড তারা দেখিয়েছে, কোনো যৌক্তিক কারণ বলেন নাই যে এই কারণে যুক্ত করা যাবে না। আমরা কিন্তু দেখিয়েছি যে আপনি এটাকে জাতীয় প্রতীক বলতে পারবেন না, কারণ বাংলাদেশের জাতীয় প্রতীক আমরা যে শাপলা চাইছি সে শাপলা না, জাতীয় ফুল হচ্ছে শাপলা। কিন্তু জাতীয় ফুলকে তো আপনার নিতে কোনো বাধা নাই, জাতীয় ফল তো অলরেডি মার্কা আছে। জাতীয় প্রতীক হচ্ছে পানিতে ভাসমান শাপলা, তার মধ্যে আবার ধানের শীষ থাকতে হবে, তার মধ্যে আবার একটা বিশেষ কালারের ব্যাপার আছে, এর মধ্যে ওই যে তারকা ইত্যাদি ব্যাপার আছে। আমরা তো শুধু শাপলা ফুল চেয়েছি,
পানিতে ভাসমান শাপলা প্রতীকের একটা অংশ। প্রতীক আমরা তো বলি না যে আমাদের মার্কাটাকে আপনি দিবেন যে পানিতে ভাসমান। যেটা চাচ্ছেন সেটা তো 115টার মধ্যে নেই। না, এই যে অন্তর্ভুক্ত করলো না কেন? তারা তো 2008 সালে এটা যখন সংশোধন করেছে তখন তারা এটা অন্তর্ভুক্ত করলো না কেন? যখন আপনি এটা চেয়েছেন, যখন আপনি অন্তর্ভুক্ত করেন মার্কা, তখন যে সকল নতুন দল, এক্সিস্টিং দল যখন আপনার বিভিন্ন মার্কার ব্যাপারে আবেদন করে তখন সেই মার্কাগুলোকে কিন্তু বিবেচনা করা হয়। আপনি এটা অন্তর্ভুক্ত করলেন না কেন? অন্তর্ভুক্ত না করার কারণে হচ্ছে আমাদেরকে এটা তারা দিতে চায় না। হোয়ারেজ আপনি কি বাংলাদেশের আইন অনুযায়ী আমাদেরকে দেখাতে পারবেন যে এটা কেন নেওয়া যাবে না? বাংলাদেশের আমরা তো আইন দেখিয়েছি, সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুচ্ছেদে দেখিয়েছি। আপনাদের চাহিদা মতো যদি তারা এটা ইনক্লুড করতেও চায়, আপনাদের আগে তো মাহমুদুর রহমান মান্না এটা চেয়ে রেখেছেন, সেক্ষেত্রে শুরু থেকে তিনি পাবেন। নাগরিক ঐক্যের হচ্ছে মার্কা রিপ্লেসমেন্ট, তাদের অলরেডি একটা মার্কা আছে। তারা আবার দ্বিতীয় একটা চয়েস দিয়েছেন দোয়েল। হ্যাঁ, প্রথম তাদের হলো শাপলা, তারপর হচ্ছে দোয়েল। তাদের হলো মার্কা রিপ্লেসমেন্ট, আর আপনার হচ্ছে আমাদের হলো নতুন মার্কা। তো ঠিক আছে, আপনি নাগরিক ঐক্যকে দিবেন, তাহলে আপনি মার্কাকে অন্তর্ভুক্ত করেন। আপনি সেটা তো করলেন না। এটা না করার কারণই হচ্ছে এটা এক ধরনের শত্রুতা করা। এবং এই নির্বাচন কমিশন শত্রুতাটা কে করলো? এটা কি ইসি করলো? ইসি করলো। আর নির্বাচন কমিশনের পেছনে পর্দার অন্তরালে কারা কারা আছে সেটা তো আমরা জানি না। আর জানলেও তো সব অন রেকর্ডে বলা যায় না, আপনি তো জানেন। আমি আপনাকে একটা জিনিস বলি, যে ইসি যখন আমরা নিবন্ধনে গেলাম বাংলাদেশে, তো প্রথমত এই যে আরপিও যে আরপিওতে আমাদেরকে নিবন্ধন পেতে হয়েছে, আমরা তো ইতিমধ্যে নিবন্ধন পেয়েছি, এটা ইটস মানে অলমোস্ট অফিসিয়াল। তো যেভাবে আমাদেরকে এটার জন্য তারা একটা হেনস্থা করেছে, এটা আর কোনো রাজনৈতিক দল যারা গত 4-5 এমনকি আওয়ামী লীগ আমলে যারা নিবন্ধন পেয়েছে তারাও এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় নাই। যেমন ধরেন আপনি 200 ভোটারের আপনার ইয়ে দিতে হবে, ওই যে সংশ্লিষ্ট কাগজপত্র দিতে হবে। এখন আপনার অফিস তারা ইন্সপেকশনে যাবে বিভিন্ন জেলা এবং উপজেলার যে অফিস, ঠিক আছে, আপনি গেছেন। এখন তারা যেটা করে যে তালিকার সাথে ওইটা অথেন্টিক কিনা ফোন দিয়ে চেক করে। এখন আপনি ধরেন আমাদের উপজেলা অফিসে গেলেন, আমরা তো সারা উপজেলা বিভিন্ন জায়গা থেকে 200 ভোটারের নাম দিয়েছি। আপনি এখন এখানে আসেন, এই যে হুট করে, এবং আমাদেরকে তারা কিন্তু জানিয়ে যায় নাই অফিসে, হুট করে গেছে, এবং এটাই তারা যায় সাধারণত। কিন্তু গিয়ে আপনি যখন ফোন দিয়ে বললেন যে আপনি এখন এখানে আসেন, আপনি আদৌ মানে এক্সিস্ট করেন কিনা আমরা দেখবো, এই ধরনের কর্মকাণ্ড তারা নির্বাচন কমিশনের লোকজন বিভিন্ন জায়গায় করেছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদেরকে পান থেকে চুন খসলেই তারা আসলে নিবন্ধন দিতে চায় না, এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু আমরা নিবন্ধনের আগে থেকেই প্রসেসটা পুরোপুরিভাবে ফলো করা হয়েছে। প্রসেসটা পুরোপুরি ফলো করা হয় না, আমাদের ক্ষেত্রে অতিরিক্ত করা হয়েছে। আচ্ছা, মানে অন্যান্য ক্ষেত্রে যেমন ধরুন গণ অধিকার পরিষদ খুব রিসেন্ট টাইমে, আপনার গত 3-4 বছরের মধ্যে তারা রেজিস্ট্রেশন পেয়েছেন না, আপনি তাদের খোঁজ নেন, তাদের ক্ষেত্রে এরকম বলেছে আপনি এখানে আসেন, আমরা আপনাকে দেখব, এটা নির্বাচন কমিশন বলে নাই। তারা হচ্ছে ওই যে এনআইডিটা ওইটা অথেন্টিক কিনা, ফোন নাম্বারের এগেনস্টে ওই ব্যক্তিটা এক্সিস্ট করে কিনা, এগুলো তারা ভেরিফাই করেছে, এটুকুই যথেষ্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসেন এবং এরকম নানাভাবে, এবং আমাদের অফিস আছে কিনা, অনেক ক্ষেত্রে এই নির্বাচন কমিশন তো এরকম পার্টিকে ইয়ে দিয়েছে, নিবন্ধন দিয়েছে যার আসলে কোনো কেন্দ্রীয় অফিস নাই। এগুলো নিয়ে আপনারা নিউজ করেছেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। সেই নির্বাচন কমিশন আমাদের ক্ষেত্রে ব্যাপারটাকে এত জটিল করছে কেন? কারণ হচ্ছে আমরা এই নির্বাচন কমিশন তার দক্ষতা, তার যোগ্যতা এবং তার একটা সুষ্ঠু নির্বাচন ডেলিভার করতে পারার ক্যাপাবিলিটিকে প্রশ্ন করেছি অনেক আগে থেকেই, এই নিবন্ধন পাওয়ার আগে থেকেই। এবং আমরা ইসির সামনে কর্মসূচি করেছি। এই সমস্ত কারণে তারা আমাদেরকে একটা টাফ গেমের মধ্যে ফেলতে চেয়েছেন, এখনো চাচ্ছেন। কিন্তু এখন এটি কি মূল কারণ যে আপনারা এখন পর্যন্ত নিবন্ধিত হতে পারেননি? এটি কি? আমরা তো নিবন্ধিত, এখন নিবন্ধিত। তারা প্রজ্ঞাপন জারি করেনি, কিন্তু তারা ইতিমধ্যেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এটা আমাদেরকে, মানে আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছি, এবং যখন একেবারে উইথ ডিউ টাইম। হ্যাঁ, এবং আমাদের মধ্যে একটা যে দলের বয়সী সব মিলিয়ে এখনো পর্যন্ত 6 মাস, তার মধ্যে আমাদের তো 3-4 মাস গেছে শুধু এটা করতেই। তো এটা আমাদের জন্য কিন্তু খুবই কঠিন। এবং এই যে যতগুলো অফিস করা আপনার, এমনকি তারা কিন্তু এই কাজটা করেন নাই, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল যে এতগুলো অফিস দরকার নাই, এই যে 200 উপজেলায় না কত এত অফিস দরকার নাই, আপনার ওই মানে 6% না 7%-এর কথা বলেছিল, যে সেটা হলেই হয়। মানে সেক্ষেত্রে আপনার 6টা-7টা জেলার মধ্যে অফিস থাকলেই হয়। এটা কিন্তু তারা করে নাই। তো আমাদের তো এখন যারা আমাদেরকে ধরেন আপনার এই টকশোতে সব বিভিন্ন টকশোতে বলেছে না, একটি দল যাদের নিবন্ধনই হয় নাই, এই কথা তো আমরা গত 3 মাস শুনেছি। এখন যদি এই সহজ আরপিওতে করতে হতো তাহলে তো আমরা 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে নিবন্ধন পেতাম। কিন্তু আমাদেরকে তারা যে সময় দিয়েছে তার মধ্যে কিন্তু আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছি এবং সমস্ত জায়গায় সবকিছু হয়েছে। কিন্তু তারা আমাদেরকে বারবার মানে ডিফিকাল্টিজের মধ্যে ফেলতে চেয়েছে এবং এখনো চাচ্ছে। সর্বশেষ তাদের যেটা এটা হলো প্রতীক। এখন প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের আসলে কি করার আছে? সেখানে তো শাপলা নেই, কি করবে? তারা সংশোধন করবে, আবার সংশোধন করবে। এটা তো 2008-এর যখন আপনি সংশোধন করেছেন তখন আপনার সুযোগ ছিল, যেহেতু এটার ব্যাপারে দাবি আছে, আপনি তো তখন যাচাই বাছাই করেন নাই যে এইটাকে কেন আমরা অন্তর্ভুক্ত করব না, কেন অন্তর্ভুক্ত করব না, এটা কি কোনো ক্লারিফিকেশন আছে নির্বাচন কমিশনের? শাপলা যখন আপনি 2008-এর নির্বাচন পরিচালনা বিধিকে চেঞ্জ করলেন তখন আপনি নতুন নতুন মার্কা নিচ্ছেন। এখানে আমি শাপলা প্রস্তাব থাকা সত্ত্বেও, সুপারিশ থাকা সত্ত্বেও কেন নেব না? দুটা দলের সুপারিশ, নাগরিক ঐক্য এবং আমাদের। তাহলে আমি এটাকে কেন নেব না, তার কি কোনো যৌক্তিক ব্যাখ্যা নির্বাচন কমিশনের আছে? সেই যৌক্তিক ব্যাখ্যাটা তারা আসলে দিতে পারেনি। হ্যাঁ, সেটাই। জি, অসংখ্য ধন্যবাদ।
মোসাফির ফিরোজ ভাই, আপনি কি এটা নিয়ে কিছু বলতে চাইবেন? মানে এইরকম সিচুয়েশনে কেন পড়তে হবে? ইসি কেন এনসিপির এগেনস্টের একটা জায়গায় দাঁড়াবে? আপনার কাছে কি মনে হয়? ইসির আসলে কেউ থাকলে ভালো হতো। নিশ্চয়ই তারা, আমি বললাম তো, ওরা বলছে যে, যেটা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসছে, সেখানে শাপলা নেই, তার ভিত্তিতে তারা করছে। আচ্ছা, এখন যেহেতু ইস্যুটা লিগাল, তারা বলছে যে এটা মানে তারা পাওয়ার যোগ্য। এটা আমার মনে হয় যে আদালতে ফয়সালা হইতে পারে বা ট্রাইব্যুনালে ফয়সালা হইতে পারে। তো এটা তো মানে আমি খুব একটা দেখি না যে কেন হঠাৎ করে কি কারণে নির্বাচন কমিশন এত চড়াও হবে, তারও যৌক্তিক কোনো কারণ দেখি না। কারণ এখন এই মানে এই গভর্নমেন্টের অধীনে এইসব প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হবে, এটা চিন্তা করতেও কষ্ট লাগে, খারাপ লাগে। তাহলে মানে নির্বাচনটা হবে কিভাবে? এক, তারপরে হলো কেন বা চড়াও হবে, আর কেন বা অন্যদেরকেও বা দিল। সত্যি কথা বলতে কি, পুরো বিষয়টা এই নিবন্ধনের এইটা যদি মানে তারা যে ক্রাইটেরিয়াটা দিল, এক্সিস্টিং দল যেগুলি আছে অলরেডি, এর মধ্যে কয়টা দল আসলে থাকতে পারে? টিকতেই পারে না। নতুন যে 6টা দিল, কিসের ভিত্তিতে দিচ্ছে? এটা একটা ফার্স। আমার মনে হয় যে পুরো বিষয়টা তুলে দিয়ে, আপনি ধরেন আমার দল নেই, আমি তো ইলেকশন করতে পারছি, আমি না হয় একটা দল করলাম, দল করে আমি আমার মতন করে ইলেকশন করলাম। নির্বাচন কমিশন দেখুক যে নির্বাচনের যে আইন কানুন সেটা আমি ফলো করতেছি কিনা। আমার মানে আমার অধিকারের উপরে এই হস্তক্ষেপ করার দরকার নেই। আমার হয়তো গরিব মানুষ, গরিব দল, আমি যশোর এলাকায় থাকি, ওখানে চিন্তা করলাম কয়েকটা থানা মিলে আমি একটা দল করে আমি একে নমিনেশন দিলাম, তো কেন এটা এলাও হবে না? কেন এটার জন্য আমার এই পাড়াপাড়ি করতে হবে, ট্রাকে ভরে আমার দস্তা দস্তা নিয়ে নির্বাচন কমিশনে হাজির হইতে হবে কেন? এটা তো আমার অধিকার। আমার অধিকার সংকুচিত করা তো নির্বাচন কমিশনের দায়িত্ব না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু ভোট নিশ্চিত করা, কিন্তু আমার অধিকারকে সংকুচিত করা না। আমি কেমনে, আমার কত বড় দল আছে না ছোট দল আছে, এটা তো না। তাহলে তো আমি বলবো যে তাহলে বাংলাদেশের 2-3টা দল ছাড়া আর বাকি কারোর কোনো নিবন্ধন থাকা উচিত না। মানে এটা যদি সত্যিকার অর্থে ফলো করে, মানে এটা তো এখন অনেকগুলো দলের নাম বললে তারা মানে কষ্ট পাবে। আমি নাম বলতে চাই না, এটা চোখ বন্ধ করে বোঝা যায়। যে কোনো নাগরিকই বলতে পারে যে নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া, এটা ফুলফিল করা 1-2টা রাজনৈতিক দল ছাড়া আর কারোরই নাই। বিগত দিনের যে ঘটনাটা নিউ ইয়র্কে ঘটে গেছে, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্ত হওয়ার জন্য এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটলো, সেটা নিয়ে একটু কথা বলি। জনাব সারাওয়াত তুষার, এই ঘটনাটি প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। উপদেষ্টা মাহফুজের সঙ্গে কি ঘটেছে আমরা সেটি জানি। লন্ডনের ঘটনা থেকে সম্ভবত আমেরিকাতেও তার উপর একবার হামলা করার চেষ্টা করা হয়। সুতরাং আপনাদের দল থেকে যখন আপনাদের প্রতিনিধি গেল, আপনাদের মাথায় কি এটা ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। কিন্তু সেই প্রস্তুতি কি নেয়ার জন্য সরকারকে আপনারা বলেছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে, আপনাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা, সেটা কি আপনারা অ্যাসিওর হতে পেরেছিলেন? এক নম্বর কথা হচ্ছে, আপা, আপনার দেশে অন্তত 2জন উপদেষ্টা, ইতিপূর্বে একজন উপদেষ্টা 2বার, আরেকজন উপদেষ্টা 1বার, মানে আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলম, তারা এই ধরনের হেনস্থার শিকার হয়েছে। এবং আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে এই বিদেশের বিশেষত ইউরোপ, আমেরিকা এই কাজটা করছে। ফলে এই সরকার এবং ডক্টর ইউনূস নিজে তো এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে নিয়েছিলেন লন্ডনে এরকম। তাহলে আপনার কি এটা নাই যে এরকম হবে? আপনি তো সরকার। তবুও আমাদের জায়গা থেকে আমরা কনসার্ন জানিয়েছি এবং আমরা তো নিশ্চিন্ত, কেন আমরা সরকারি সফরে যাচ্ছি। সরকারের সেটা দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, সরকারের প্রটোকল থাকবে। আমরা 3টা রাজনৈতিক দল, আমাদেরকে তো, আমরা তো সরকারকে বলি না যে আমাদেরকে নেন, সরকার আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সাথে আসেন। তো আমরা সেটাতে একমত হয়েছি। এবং মানে একমত মানে আমরা বলছি ঠিক আছে, এটা যে বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা আছি, তো সরকারের সাথে আমাদের যাওয়া উচিত। তো আমরা গেছি এবং বাকিটা তো প্রটোকল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এখন যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, যে প্রটোকল অফিসার যারা জড়িত ছিলেন, ধরেন এক লোকের তার পোস্টিং হচ্ছে নেপালে, সে ওখানে প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করছে, আজকে এটা সোশ্যাল মিডিয়া এসছে। আচ্ছা, কি কারণে? মানে এটা আপনি কোনো দিক থেকে মিলাতে পারবেন না যে একজন নেপালে পোস্টিং, যার আবার আওয়ামী লীগ আমলে পোস্টিং, মানে নিয়োগ, সে এবং ছাত্রলীগ নেতা, আচ্ছা, ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা, সে নেপালে এখন নেপালে পোস্টিং, তাকে আমেরিকায় ওখানে প্রটোকলের দায়িত্ব দেওয়া আছে। এবং আমি দেখলাম যে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কোনোদিন দেখছেন যে প্রটোকল অফিসাররা এইভাবে হাত ধরে টেনে নিয়ে যায়? মানে সবকিছু তো একটা আদব আছে না, যে আপনি রাস্তা দেখাবেন কিভাবে কি হবে। এবং আপনি 3টা টপ শীর্ষ, এবং এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ, হ্যাঁ, তাকেও যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, মানে এটা কমপ্লিটলি সরকারের দায়। এবং সেখানে আমাদের যারা কনসাল যারা আছে এবং কনসাল জেনারেল,
তারপর দূতাবাস সহ যে সরকারি আমাদের কর্মকর্তা যারা এটা ম্যানেজ করেছেন, এবং গাড়ির জন্য আপনাকে 3 মাইল কেন হাঁটতে হবে? কেন হাঁটতে হবে? গাড়ি তো আসবে, তারা তো মানে, এবং আমাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে, আমাদের ওখানে কিন্তু লোকজন ছিলেন আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের, তাদেরকে বলা হয়েছে যে আপনাদের দরকার নেই, আমাদের প্রোটোকল আছে, এবং তারা বিশেষ করে হোটেলের দিকে চলে গেলেন। না, হোটেল দিকে যায় না, এবং তারা অন্য একটা গেটে অবস্থান নিয়েছেন। তাদেরকে বলা হয়েছে যে এই গেট দিয়ে বের হবে। আচ্ছা, গেটের নাম্বার নিয়ে একটা সংশয় ছিল, আরেক গেট দিয়ে তাদেরকে বের করা হয়েছে। এখন বলা হচ্ছে কি ভিসা সংক্রান্ত জটিলতা, এগুলো বোগাস কথাবার্তা। আপনি একটা সরকারি সফরে নিয়ে যাচ্ছেন, এই প্রধান উপদেষ্টা এবং ওনার পেছনে পেছনে ওনার উপদেষ্টারা যেভাবে প্রোটোকল নিয়ে বেরোয় গেলেন, এবং আমাদের রাজনীতিবিদদেরকে এইভাবে একটা মানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আপনি এই ধরনের পরিস্থিতির মধ্যে ফেললেন, হ্যাঁ, এটার তো কোনো মানে আনবিলিভেবল ব্যাপার। এবং সরকারের কি মানে ভূমিকা কি, বিবৃতি, ব্যাখ্যাটা কি এখন সরকারের ব্যাখ্যা? বিবৃতি, তারা শুধু বিবৃতি দেয়, প্রতিবাদ জানায়। কার কাছে প্রতিবাদ জানাচ্ছেন? প্রতিবাদ তো আমরা জানাবো, আমরা ভিকটিম, তারা প্রতিবাদ জানায়। তো এটা একটা অদ্ভুত সরকার আর কি। এখন আমাদের মুশকিল হচ্ছে যে আমরা তো এই সরকারকে সমর্থন করি, কারণ এটা একটা ঐতিহাসিক জরুরতের সরকার। আমরা মানে এখন এই মুহূর্তে এই ধরনের সরকার ছাড়া আমাদের কিছু করার ছিল না। এই ঘটনা যে এখানেই শেষ হয়ে যাচ্ছে তাও তো না, এরকম ঘটনা যে আর ঘটবে না তার নিশ্চয়তাটা কোথায়? আবার ঘটবে, এবং আবারও সরকার বিবৃতি দিবে এবং কিছু করতে পারবে না। ঠিক আছে, আমি একটু মুস্তাফিজ রিজভী ভাই আপনার কাছে একটু আসি। সরকারকে নিয়ে আসলে সবাই সমালোচনা করছে, প্রশ্ন তুলছে। সরকারের যে বিবৃতি বা যে ব্যাখ্যা, সেটি কি আপনার কাছে মনে হয়েছে যে না এটা পর্যাপ্ত? এটা দায়িত্ব জ্ঞানহীন একটা বিবৃতি দিল আর কি, দেওয়ার জন্য দিল। পুরো বিষয়টা না আমি কোনো বুঝলাম না, ওনারা গেলেন কেন এটাও বুঝতেছি না। সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছিল এর মানে মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যেখানে যাদের সাথে বসছে, তা আশেপাশে তো ওনাদেরকে দেখতেছি না। ওনারা তাহলে গেলেন কেন? B1 B2 ভিসা, এটা তো ভিজিট ভিসা। তো এই ওনাদের এই টিমটা কি মার্কিন অ্যাম্বাসিতে যায়নি? ওই অ্যাম্বাসি তো তাহলে পাঠাবে, তাহলে তো একসাথেই বেরোনোর কথা। এটা আমি বুঝলাম না। এটা কি ওনারা কি মানে এই সফরসঙ্গী হিসেবে মানে টিমের অংশ কিনা, সরকারি টিমের অংশ কিনা? অংশ হলে তার থাকে তো, কাগজ থাকে প্রত্যেকটা কাগজ, হ্যাঁ, লিস্ট থাকে, প্রজ্ঞাপন থাকে। সেই প্রজ্ঞাপনগুলো ওই অ্যাম্বাসি আবার ওদের নিরাপত্তা বা কনসার্ন জায়গাগুলোতে পাঠায়। কেমন জানি হয়েছে 4 জন, পরে আবার ওইটা তাল মেলান কেন? বিএনপি 2 জনও আমাদেরও তাহলে কম পড়ে যাচ্ছে, আমাদেরও একজন একজন করে। খুব চাইল্ডিশ ব্যাপার স্যাপার হচ্ছে এখানে। কম্পিটিশন দিয়ে যে কি হচ্ছে, মানে গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন ওনারা, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, ওখানে কি হচ্ছে, লাভটা কি হলো? মানে এই ধরনের বেড়ানোর ঘটনা তো আমরা প্লেন ভরে ভরে শেখ হাসিনার সময় জাতিসংঘে যখন হয়, দেন এখান থেকে গেল ওই কী বলে ফিনল্যান্ড, ড্রিম লাইনার নিয়ে, ফিনল্যান্ড নিয়ে ওখান থেকে তুললো ববিকে, নিয়ে আসলো নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক থেকে আবার গেল ওয়াশিংটন থেকে আবার আসলো নিউ ইয়র্কে, শেষ করে ওই ববিকে আবার ফিনল্যান্ডে নামাই দিয়ে আবার চলে আসলো। এটা তো রাজা বাদশাদের একটা মতন হয়েছিল, ওইগুলি তো আমরা দেখছি। তো এইবারের এই যাওয়াটা আমি কোনো বুঝলাম না, এটা কি সমঝোতা, কারণটা আসলে বুঝলাম না। আচ্ছা, এটা তো একটা পার্ট গেল, এটার আমি পরিষ্কার ব্যাখ্যা নাই। মানে বিএনপি বা অন্য কোনো দল বলেনি যে আমাদের এই কারণে যাওয়াটা, হ্যাঁ আমরা গেলাম। ওখানে মির্জা ফখরুলের যাওয়াটাও আমার কাছে খুবই বেখাপ্পা লাগলো আর কি। যদি রাজনীতিকদেরই নিতে হতো তাহলে সেই টিম সিলেকশনটা কেন এই 3টা দল? ওনার পাশে থাকবে আসম আব্দুর রব, ওনার পাশে থাকবে কর্নেল অলি, মুজিবুর রহমান মঞ্জুর। মানে আপনি কি দল হিসাব করতেছেন? দলের হিসাব আপনি এখনই কীভাবে যাচাই করলেন যে এবি পার্টি ক্ষমতা আসবে না? আপনি এখনই কীভাবে মনে করলেন যে অমুক দল আসবে না? এখান থেকে আপনি সিলেকশন করে দিচ্ছেন। এই পুরো বিষয়টা আমার কাছে গুবলেট লাগতেছে। 1 2 নম্বর হলো ওখানে একেবারে এটা মানে সমন্বয়হীনতা। দেখেন, জামাত ইসলাম কিন্তু ঠিকই জানে যে কিভাবে ওরা তো ঠিকই 4 নম্বর গেটে 30-40 জন ওদের আসছে, এসে ও ফুলের শুভেচ্ছা দিয়ে চলে গেছে। যখন ওনারা বেরোচ্ছে একসাথে, একজন ট্রেনে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই দিক দিয়ে নিয়েছে, বাস আলাদা হয়ে গেছে। কিন্তু যেহেতু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার দলের নেতাকর্মীরা আসছে, উনি তাদের সঙ্গে মানে সম্বর্ধনাটা নিয়ে, প্রাথমিক আর অভ্যর্থনাটা নিয়ে উনি কিন্তু চলে গেছে ঠিকই। বিএনপির প্রস্তুতির মধ্যে বিএনপি কেন জানালো না? আমি তো সবাই আমরা দায়ী করতেছি, বিএনপির প্রস্তুতি কোথায়, এনসিপির প্রস্তুতি কোথায়? তারা কেন যখন কি গেট পরিবর্তন করলে তারা বলবে যে তোমরা এই পাশে গেটে আসো, আমরা আসতেছি? কারণ ওখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি, এটা তো সবাই জানে, এরকম পরিস্থিতি তৈরি হবে। হ্যাঁ, যে আপনারা তখন তো বাইরে থেকে বলবে যে আপনারা ভিতরে থাকেন, আমরা গেটে আসতেছি, আপনারা এই গেটে আসেন, তাই না? আমরাও করি না? আমরা যখন যাই, আমাদেরকে যখন আনতে যাই, তখন আমাদেরকে বলে 5 নম্বর গেট দিয়ে বেরোন ভাই, তো আমরা ওই 5 নম্বর গেট দিয়ে বেরোই। তো ওনারা কি করলেন? তো এখানে দায় দায়িত্ব কিন্তু সবারই আছে। তো সেই কোঅর্ডিনেশনটা অনেকে আবার বলছে যে এটাতে আসলে
একে তো আপনার মতো আমরাও আসলে বুঝতে পারছি না যে কি হিসেবে দলগুলোকে নিয়ে এবার প্রধান উপদেষ্টা এই সফরটা করছেন। সেখানে আমি জানি না দলগুলো কি হিসেবে তারা যুক্ত হয়েছে, সেটিও আমি জানি না। তবে অনেকে এখানে লাভ ক্ষতির নানান হিসেব নিকেশ করছেন যে বিএনপির বোধহয় ক্ষতি হয়ে গেল, বিএনপির এভাবে যুক্ত হওয়াটা আসলে ঠিক হয়েছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো মানে দলকে। এনসিপিরও কি লাভ হলো, জামাতের লাভ হলো, আমি তো এটা বুঝি না। ওখানে কেন যদি রাজনৈতিক মানে আমাদের সংকট সমাধানের জন্য হয়, সেটা তো বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয়? আর ওখানে তো উনি তো দেখছি যে এই রাষ্ট্রদূত এই কারোর সাথেই সাক্ষাৎ করতে বাদ রাখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সেখানে আমাদের এই বহরের কেউ নেই। সেখানে আমি এই বহরের কাউকে দেখিনি। তো উনাদেরকে নিয়ে এমনই তো জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন, উনি ভাষণটা দিলেন, আর অন্য এই যে ওর সাথে দেখা সাক্ষাৎ বাদ দিয়ে এই উনাদের সাথে যদি রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন, তাহলে বুঝতাম যে বাংলাদেশের একটা নির্বাচন হবে, নির্বাচনে ভাই তোমরা এক জায়গায় করো, আসো, এই সমস্ত পিয়ার টিয়ার এই সমস্ত বাদ দাও, একটা এতে আসো, আমি কিন্তু এরপরে আর থাকবো না। এইরকম আমি এরকম আলোচনা হচ্ছে কিনা তাও তো জানি না। মানে আমরা এমন একটা দুর্ভাগ্য অবস্থানের মধ্যে আছি যে কি যে হচ্ছে আর কেন হচ্ছে কোনো কার্যকরণ বুঝতে পারছি না। আপনি দেখেন আবার প্রতিবাদের এটা দেখেন, ডিম মারাটা, আমি ডিম মারাটা এরকম ডিম খায়নি, ওই ডোনাল্ড ট্রাম্পও খাইছে, তার রাজনৈতিক জীবন বহু খাইছে। যেটা খারাপ লাগছে গালাগালি করাটা উচিত, অশালীন। আমি তো গতকালকেও দেখিনি, আমি আজকে কয়েকটা ভিডিও যারাকে লক্ষ্য করে যে ধরনের দিছে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, শেখ হাসিনা আজকে দেখলাম যে ওই ছেলেটা ওই জামিনে বের হয়ে এসেছে, তার সাথে বের হয় না, তাকে কংগ্রাচুলেট করতেছে, এবং সে প্রথমে আপা করে বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলে কথা বলতেছে, অডিও শুনলাম, তারপর বলে এই ভিডিওতেও আবার তার সাথে কথা বলতেছে। মানে শেখ হাসিনা তাকে উৎসাহিত করতেছে। এটা এই কালচার, এই ধরনের প্রতিবাদ, মানে আমাদের রাজনীতির ভবিষ্যৎটা কি এদের হাতেই ছিল 15 বছর। সামনে যারা আসবে তারা কি এটি চর্চা করবে কিনা? কারণ আগে কিন্তু এইটা হচ্ছে, এটা কিন্তু এই ডিম কালচার, জুতা মারা, এগুলি কিন্তু নতুন কিছু না যে আমরা অবাক হয়ে গেলাম। এটা কিন্তু হয়ে আসতেছে, হইতে হইতে কিন্তু আজকে এটা শুধু হইলো। ওখানে যদি বিএনপি, এনসিপি বা জামাতের কর্মীরা থাকতো তাহলে একটা ভারসাম্য থাকতো। ভারসাম্যটা না হওয়াতে আমাদের খারাপ লাগতেছে। এই ওখানে লোকাল বিএনপি কমিটিকে বিলুপ্ত করে দাও। এখন দেখা যাচ্ছে 15 বছর নাকি ওখানে নির্বাচন হয় না। সুতরাং নির্বাচনটা যদি হইতো তাহলে নির্বাচিত কমিটি এসে একটা বিশাল করে ফেলতো। জনাব সারাত হোসেন, আপনার কাছে একটু প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে অব্যবস্থাপনার কথা ফিরোজ ভাই বলেন, সেটি আসলে মিসক্যালকুলেশন ছিল, মিসকমিউনিকেশন ছিল, আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা পরিকল্পিত মনে হয়েছে। আমি যেটা একটু আগে বললাম যে প্রটোকল অফিসার সহ দূতাবাসের যে কর্মকর্তারা ওখানে ছিলেন, কনসাল যে কর্মকর্তারা ছিলেন, তারা এটার সাথে জড়িত পরিষ্কারভাবে। কারণ আদারওয়াইজ এরকম একটা সরকারি সফরে, আপনি ইউএন সফরে গেছেন, আর তো অন্য কিছু না। এরকম ইয়েতে এইটা কখনোই বাংলাদেশে ঘটে না। এটা ঘটাতেই মনে হচ্ছে যে যারা বিগত সময়ে আওয়ামী লীগ আমলে যারা নিয়োগ পেয়েছে এবং এইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানাভাবে জড়িত, তারা এটা, এবং এর সাথে পররাষ্ট্র উপদেষ্টা, অপদার্থ পররাষ্ট্র উপদেষ্টা, আমি অন রেকর্ড বলছি, তাদের দিয়ে আসলে তাদের কারণেই আমরা এই ঘটনার শিকার হলাম। এবং এই মিসকমিউনিকেশন বলেন আর মিসক্যালকুলেশন বলেন, ক্ষতিগ্রস্ত তো আমরা, তাই না? আমরা এরকম আপনি দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেললেন। এবং এই যে পররাষ্ট্র উপদেষ্টা, তার ব্যাপারে শুনলাম উনি হচ্ছেন এই যে কি ইউএনের কি একটা প্রতিনিধি হওয়ার জন্য এখন কম্পিট করতেছেন। মানে ওই ফিলিস্তিন হচ্ছে তার মানে ওখানে প্রতিদ্বন্দ্বী। মানে উনি তো উপদেষ্টা পদ এখনো ছাড়েন নাই, কিন্তু উনি এরপরে কি হবেন ওটা নিয়ে উনি চিন্তায় আছেন। ফলে এদের হাতে আমরা কিভাবে আমাদের রাজনীতিবিদরা। প্রশ্ন আপনাদের কাছে ছিল, আমার সময় খুবই কম, গণ অধিকার পরিষদ এবং এনসিপির একীভূত হওয়ার যে বিষয়টা, সেই আলোচনা কত এগুলো নেতৃত্বে কে আসছে, দলের নাম কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনারা। দলের নাম তো এনসিপি তো গণ অধিকার পরিষদ আর এনসিপি একসাথে হলে সেটির কি নাম পরিবর্তন হবে? না, আমাদের যেটা আলোচনা হচ্ছে তাদের সাথে যে কিভাবে আমরা তাদেরকে আমাদের দলের মধ্যে অ্যাকোমোডেট করতে পারি, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট ইন্টারেস্টেড এবং আমরা পজিটিভ। অর্থাৎ এনসিপির নাম থাকছে? জি, অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আপনার আলোচনাটা চূড়ান্ত, এখন একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে, আর চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে। নুরুল হক নূর চিকিৎসা শেষে দেশে আসলে, উনি এখন চিকিৎসার স্বার্থে বাইরে আছেন, তো সেটা তিনি আসলে তখন আমরা চূড়ান্ত পর্যায়ে আলোচনা করে বুঝতে পারবো যে এটা আসলে আদৌ ঘটবে কি ঘটবে না। নেতৃত্বের কাঠামো যেরকম আছে সেরকম আমাদের যেটা, ওনাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষত নুরুল হক নূর, তাকে আমরা কিভাবে একটা সম্মানজনক জায়গায় স্থাপন করব, এটা হচ্ছে মেজর কনসার্ন। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, এবং আমরা অবশ্যই, তিনি যেহেতু একটা দল থেকে আমাদের এখানে আসবেন বা আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তার যে মূল্যায়ন এবং বাংলাদেশের রাজনীতিতে গত 6-7 বছর ধরে তার যে ভূমিকা, এটার যেন একটা রিফ্লেকশন তার পদের মধ্যে থাকে, সেটা আমাদের মধ্যে আলোচনা চলছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য এক বলেই কি আপনারা একীভূত হচ্ছেন, বা এর সাথে আর কাউকে কি? কোনো মেজর পার্থক্য তো নাই। মানে আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এনসিপি শুরু হয়েছে, এটাতে তারা তো কোনো দ্বিমত করার মতো কিছু পাচ্ছে না।
কোনো কোনো ক্ষেত্রে আমরা আরো অনেক বেশি কিছু বলেছি, যেমন সংবিধান নিয়ে আমাদের যে অবস্থান, রাষ্ট্র নিয়ে আমাদের যে অবস্থান, এগুলো গণ অধিকার পরিষদের চেয়ে অনেক বেশি অগ্রসর দাবি। তো সেটাতে তারা একমত বলেই তো আমাদের সাথে আসছেন। এবং আরো কেউ কেউ আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক জোট তো হতেই পারে, যার মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর জোট কিংবা সমঝোতা, এটা হওয়ার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। একেবারে শেষ অংশে আছি, আপনার কাছে একটু জানতে চাই, একটি ঘটনা বিশেষ করে নজর কেড়েছে, যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। ডেপুটি স্পিকারের আবাসস্থল সেটিকে আসলে চেঞ্জ করার, যে ভেঙে ফেলার যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আজকে রিপোর্টটা দেখে খুব অবাক হইলাম। সংসদ ভবনটা একটা ঐতিহাসিক মানে স্থাপনা এবং ঐতিহ্য, কিন্তু এটা আপনি ইচ্ছা করলে এই ভাঙাচোরা করতে পারেন না। ইতিমধ্যে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনটা কিন্তু মানে গ্রহণযোগ্য ছিল না এবং সমর্থনযোগ্য না। আপনি ডেপুটি স্পিকার কেন ভাঙতেছেন? ওনারা তাহলে কোথায় থাকবে? প্রধানমন্ত্রী ওখানে থাকবেন কেন? এটা পরবর্তী রাজনৈতিক সরকার তারা ঠিক করবে। এখন যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে আছেন, তো যমুনাতেই প্রধানমন্ত্রী থাকবেন, তারপর ঠিক করবেন যে কোথায় থাকা উচিত। স্পিকারের জায়গায় স্পিকার কেন থাকবেন না? ডেপুটি স্পিকার কেন থাকবেন না? কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল? সংসদ এলাকায় কি প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট? সংসদ এরিনাতে ওখানকার সর্ব হচ্ছে স্পিকার। আপনি তো একটা মানে এটাকে মানে ভ্যালুসটাকে নষ্ট করে দিচ্ছেন। ওখানে যে সম্রাট, আপনি তাকে বাদ দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ নিরাপত্তার জন্য কি কাজটা করতে যাচ্ছে আপনারা? এই নিরাপত্তাটা এখানে কেন হবে? তাহলে আবার ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে যান নিরাপত্তার জন্য। এগুলি রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এটা মানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে হওয়া উচিত না। ওনারা গাড়ি এখন কিনতেছে, এটা কিনতেছে, কার কি লাগবে সেটা তারা এসে তারপর ঠিক করবে। আচ্ছা, গাড়ি কেনার বিষয়টি তারা কিন্তু হচ্ছে আবার এখন উড়িয়ে দিচ্ছে, বলছে যে না এরকম কোনো কিছু না, কেন 30টা 50টা ছিল, সেটা 30টা এবং সেটা সেটা আরো দামি। আবার ওইদিকে নিলামে বিক্রি হয়নি বলে ওই দামি গাড়িগুলি ঢুকবে, আবার কিনবে। আবার দেখলাম আজকে 72টা গাড়ি কিনতেছে নির্বাচনী কর্মকর্তাদের জন্য। তাহলে 1 বছর আগে যে নির্বাচনী কর্মকর্তারা ব্যবহার করলো সেগুলি কোথায়? সেগুলি অচল হয়ে গেল। আমি সরকার হচ্ছে গাড়ি বান্ধব সরকার, গাড়ি বান্ধব সরকার বলছেন। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজ, অসংখ্য ধন্যবাদ সারা তুষার আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।